সাধারণত আইন কলেজে ভর্তি যদি হয় তাহলে সেক্ষেত্রে 700-র মধ্যে 700-এর মধ্যে র্যাঙ্ক রাখতে হয়। যে ধরা পড়েছে এই সাউথ ক্যালকাটা ল কলেজে, যাকে যে বলে উল্লেখ করা হয়েছিল বা করতে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে, কসবা থানা পুলিশের তরফ থেকে, সেই জেইবের র্যাঙ্ক ছিল 2634। তাহলে তারপরেও কিভাবে ভর্তি হলো এই সরকারি কলেজে, যেখানে 700-র মধ্যে র্যাঙ্ক করতে হয় 2634, মানে প্রায় 2000 স্টুডেন্টের পেছনে? কিভাবে হলো? অর্থাৎ এখানেও কি দুর্নীতি? মনোজিতের মতোই ঠিক যেভাবে ব্যাকডোর দিয়ে ঢুকে পড়েছিল ওই মনোজিৎ, ব্যাকডোর এই কারণেই বলেছে প্রথমে অ্যাডমিশন নিয়েছিল ওই কলেজে, তারপরে তার নামে এফআইআর দায়ের হয়, চেতলা ব্রিজের ওপর এক ক্যাটারিং কর্মীর আঙুল কেটে নিয়েছিল, এরপর এফআইআর দায়ের হয়েছিল, তারপর সে ফেরার হয়ে গিয়েছিল, তারপরে আবার নতুন করে সে অ্যাডমিশন নেয় এবং সেটা অবশ্যই ধরে করে অ্যাডমিশন নেয়। আর এই নিয়েই আমরা কথা বলবো। চলে যাবো নিউজরুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, উইদিন 700 যেখানে র্যাঙ্ক থাকার প্রয়োজন, সেখানে এই জেইব আহমেদ, মানে যে বিল মিটিয়েছিল ওই নির্যাতিতার ইনহেলার কেনবার সময়, সেই জেইবের র্যাঙ্ক হচ্ছে 2634 সালে। কি করে অ্যাডমিশন, কি করে চান্স পেল এই সাউথ ক্যালকাটা ল কলেজে? এখানেও কে ভর্তিতে দুর্নীতি? একদম তাই, ভর্তিতেও দুর্নীতির একটা অভিযোগ তো ইতিমধ্যেই সামনে এসেছে এবং ইতিমধ্যেই যে মেরিট লিস্ট আমাদের হাতে এসেছে সেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে জেইব আহমেদ তার যে র্যাঙ্ক তা কিন্তু হচ্ছে 2634। অর্থাৎ এই র্যাঙ্কে শুধুমাত্র সাউথ ক্যালকাটা ল কলেজ কেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 4টি ল কলেজ রয়েছে কোনোটাতেই কিন্তু ভর্তি হতে পারার কথা নয় জেইব আহমেদের। কিন্তু যেখানে মনোজিৎ মিশ্রের মতন এরকম প্রভাবশালী দাদা রয়েছে সেখানে তো সব অসম্ভবই সম্ভব হয়ে যেতে পারে। মনোজিৎ মিশ্রের হাত মাথার উপরে থাকলে সব কিছু হয়ে যেতে পারে, এক্ষেত্রেও কিন্তু জেইব আহমেদ সেটাই প্রমাণ করে দিয়েছে। জানা যাচ্ছে যে এই যে জেইব আহমেদের ভর্তির ক্ষেত্রে কিন্তু মনোজিতের যথেষ্ট একটা প্রভাব ছিল। কীরকম প্রভাব? যাদের র্যাঙ্ক এরকম অনেকটা বেশি হতো এবং সেই র্যাঙ্ক দ্বারা এই কলেজে ভর্তি হওয়ার কোনো প্রশ্নই থাকতো না, সেই সমস্ত ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মনোজিৎ কিন্তু সেই সিটটা তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করত এবং ইতিমধ্যে সেটাকে কেন্দ্র করেও কিন্তু অভিযোগ জমা পড়েছিল কলেজে এবং তার জেরে বেশ কয়েক মাসের জন্য মনোজিতের কিন্তু ক্যাম্পাসে ঢোকা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু নামটা যখন মনোজিৎ মিশ্র, এই নামের আড়ালে যখন কোনো অদৃশ্য একটা প্রভাবশালী হাত রয়েছে, তখন তো যেরকমটা বললাম যে তখন মনোজিৎ মিশ্রকে আটকানোর ক্ষমতা কারোর কিন্তু কার্যত ছিল না এবং সেই কারণেই কিন্তু জেইব আহমেদও একেবারেই মনোজিৎ মিশ্রের হাত ধরে কলেজে ভর্তি হয়ে যেতে পেরেছিল এবং এই মুহূর্তে এই বিষয়টাকে কেন্দ্র করেও কিন্তু রীতিমতন একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আমরা দেখেছিলাম যে গতকালকে যখন এই কলেজের যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বা যারা একেবারেই কলেজ থেকে পাস আউটের দোরগোড়ায়, তারা কিন্তু বারবার করে এই বিষয়টার উপরে তারাও কিন্তু একদম আলোকপাত করেছেন। তারাও বলেছেন যে মনোজিৎ মিশ্র এরকমভাবেই কিন্তু এই যে টাকা নিয়ে যে ভর্তির এই বিষয়টা অনেকেই তারা কিন্তু সরব হয়েছেন, কিন্তু এই কোনো কিছুকেই কার্যত মনোজিৎ তোয়াক্কা করতো না এবং যেহেতু মনোজিৎ মিশ্রের হাত ধরে এই জেইব আহমেদ সে কলেজে ভর্তি হয়ে যেতে পেরেছিল, তাই একেবারেই শুরু থেকেই কিন্তু দাদার অনুগামী, দাদার অনুরাগী ছিল এই জেইব আহমেদ এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে মনোজিতের সাথে জেইব আহমেদের বেশ মানে একদম ঘনিষ্ঠ, একদম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল। কার্যত প্রত্যেকটা ছবিতেই, বেশিরভাগ ছবিতেই কিন্তু মনোজিতের সাথে শুধু দাদা ভাই নয়, এই টিম এম এর যিনি হোতা অর্থাৎ শ্রীমান মনোজিৎ মিশ্র, তার ফেসবুক প্রোফাইলে ফ্যামিলি মেম্বারে জেইবের নাম রয়েছে আর প্রমিতের নাম রয়েছে। দাদা ভাই নয়, একবারে ফ্যামিলি মেম্বার রীতিমতো, যেমনটা বলছিলেন শান্তিকা। একদম সত্যি তাই, সেই ফ্যামিলি মেম্বার মানে শুধুমাত্র যে কলেজের একটা বন্ধুত্ব বা কলেজের বাইরে একটা বন্ধুত্ব তা কিন্তু নয়, একদম সোশ্যাল মিডিয়ায় একদম স্বীকৃতভাবে দাদাভাই যে ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্য, সেইভাবেও কিন্তু দেখা যাচ্ছে এই প্রমিত এবং জেইব আহমেদকে। তবে নিঃসন্দেহে যত সময় এগোচ্ছে, যত তদন্ত এগোচ্ছে, এই মনোজিৎ মিশ্রের কুকীর্তি যে পর্দা, সেই পর্দা যে ক্রমাগত ফাঁস হয়ে যাচ্ছে তা তো বলাই বাহুল্য। কিন্তু এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই রাজ্যে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতির খবর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সামনে এসেছে এবং সেই দুর্নীতির ফাঁদে পড়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কি অবস্থা, তারা বারবার করে রাস্তায় নেমেছেন। শিক্ষাক্ষেত্রের অবস্থা নিয়ে বিরোধীরা যখন সরব হয়েছেন বারংবার, তখন কিন্তু এই যে সাউথ ক্যালকাটা ল কলেজের একদিকে যেরকম গণধর্ষণের মতন একটা বিষয়, তারপরে মনোজিৎ মিশ্রের এই দাদাগিরির মতন একটা বিষয়, এরপরে এই ভর্তির ক্ষেত্রে দুর্নীতি, যে সাউথ ক্যালকাটা ল কলেজের যে সুনামকে আরও খানিকটা কলুষিত করে তুললো, তা তো বলাই যায়। প্রবীরদা, একদমই তাই। এবং শান্তিকা, কোথাও কি দাঁড়িয়ে মনে হয় না যে এত কিছু ঘটনাই ঘটতো না
যদি চেতলাবি যে প্রথমবার যখন ওই ক্যাটারিং কর্মীর হাতের আঙুল কেটে দিয়েছিল এবং এফআইআর দায়ের হয়েছিল, সেই সময় যদি অ্যারেস্ট হতো এবং পানিশ হতো এই ছেলেটি, তাহলে কিন্তু আজকে জল এতদূর গড়াতো না। শান্তিকা, সত্যি তাই। শুরু থেকেই যদি মনোজিতের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছিল সেই সমস্ত অভিযোগের যদি যথাযথ তাকে শাস্তি দেওয়া যেত, যদি পুলিশ তার দায়িত্বে অবচল থেকে, কারণ পুলিশের বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ ইতিমধ্যেই উঠেছে যে পুলিশ কিন্তু মনোজিৎকে গ্রেফতার করেনি, পুলিশ মনোজিৎকে খুঁজে পায়নি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তো এরকম একটা বক্তব্য বা এরকম একটা বিষয় সামনে আসে যে শুরুতেই যদি মনোজিৎকে তার যোগ্য যথাযথ শাস্তি যদি দেওয়া যেত তাহলে হয়তো এতটা বারবারন্ত হতো না বা হওয়ার জায়গা থাকতো না। এবং সেই ক্ষেত্রে হয়তো এই মনোজিৎ বা মনোজিতের মতন আরও যারা রয়েছে তারা কিন্তু একটা দেখে তাদের কাছে একটা দৃষ্টান্ত তৈরি হতো যে অন্যায় করলে তার ঠিক কী শাস্তি হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে সেটা তো একেবারেই হয়নি, উল্টে ক্রমাগত মনোজিতের যে দাপট, মনোজিতের যে রোয়াব, সেটা কিন্তু ক্রমাগত বেড়ে গিয়েছে। এবং শুধু একবার নয়, প্রথমবার কিন্তু যখন সে কলেজে ভর্তি হয়েছিল এবং তারপরই তার বিরুদ্ধে কিন্তু এই অ্যাটেম্প্ট টু মার্ডারের একটা কেস হয়েছিল এবং তারপরে তিনটে বছর কার্যত এই মনোজিৎ অধরা ছিল। মনোজিৎ কোথায় ছিল পুলিশ কিন্তু তাকে ধরতে পারেনি, ধরাছোঁয়ার বাইরে ছিল মনোজিৎ। তারপরে কিন্তু সেই ঘুরপথেই ভর্তি হয়েছিল, কারণ ইতিমধ্যেই তার কলেজে তখন জানা গিয়েছিল যে কী কারণে মনোজিৎ এই 3 বছর অধরা ছিল। কিন্তু দ্বিতীয়বার সে যখন কলেজে ভর্তি হলো সেই ভর্তিটাও কিন্তু সরাসরি বা একদম নিয়ম মেনে ভর্তি ছিল না, সুপারিশ করে তাকে ভর্তি করানো হয়েছিল এবং তারপর ভর্তি হয়েই কিন্তু আবারও কলেজে ভাঙচুরের মতন একটা অভিযোগ উঠলো। এর পাশাপাশি হুমকি, তোলাবাজি, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি বা এই চরিত্রঘটিত বিভিন্ন দোষ সেটা কিন্তু তার ছিলই। কিন্তু ওই বারবার করে আমরা যেটা বলছি যে মনোজিতের আড়ালে মনোজিৎকে সাপোর্ট করার জন্য, মনোজিতের সাপোর্ট পিলার হয়ে এমন কোনো অদৃশ্য একটা প্রভাবশালী হাত বা একাধিক প্রভাবশালী হাত মনোজিতের পিছনে ছিল এতগুলো দিন ধরে, যে কারণে মনোজিৎকে স্পর্শ করার বা মনোজিতের বিরুদ্ধে কেউ পদক্ষেপ নেওয়ার কথা ভাবতো না। কিন্তু সবাই সত্যিকারে সেটা হয় না। ইতিমধ্যে কলেজেও জানতে পারছি তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারেনি, তার হাত এতটাই লম্বা ছিল। এবং অবশ্যই পুলিশের ভূমিকাও এই জায়গায় মেনে নিতে হবে, কারণ আজকে নর্থ বেঙ্গলে যে ছেলেটা আইন পড়বে বলে এসেছিল, এই কলেজে অ্যাডমিশন নিয়েছিল, তাকে আজকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেধড়ক মারধর করছে সে আর তার বাবা। তাকে আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে হচ্ছে। সেই মেয়েটা যে এই ছেলেটির অর্থাৎ এই মনোজিতের ভয় কিন্তু এই কলেজ ছেড়ে অন্য একটি কলেজে আশ্রয় নিয়েছে আইন পড়বার জন্য। এই সমস্ত দিনগুলো আসতো না যদি পুলিশ সঠিক ভূমিকা পালন করত। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।